ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকেও কিন্তু একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা টপ 100 কোশ্চেন কিন্তু আলোচনা করব। কতগুলো কোশ্চেন? টপ 100। দুর্দান্ত একটা ক্লাস হতে আছে। প্রত্যেকে কি করবে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিন্তু টপ 100 খানা কিন্তু জিকে জিএস প্রশ্ন আছে। কিভাবে আছে দেখে নাও পুরো ক্লাস, তাহলে বুঝতে পারবে। আর এই 100টা প্রশ্ন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত যারা দেখে নিতে পারবে, তারা বুঝতে হবে যে নিজে কতটা তুমি নিজে জানো, বা তোমাকে আর কতটা পড়াশোনা করতে হবে। এই ক্লাসটা দেখলে কিন্তু তোমার পুরো আইডিয়া চলে আসবে। তো চলো আর কথা না বলে, এবং প্রত্যেকে জানাবে যে তোমরা কতগুলো অ্যান্সার সঠিক করতে পারলে, এবং ক্লাসটাও কেমন সেটাও কিন্তু প্রত্যেকে জানবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো আমাদের প্রথম কোশ্চেনটা দুর্দান্ত একটা প্রশ্ন। বলছে নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটা কি অ্যান্সার হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, যেটা হচ্ছে গোদাবরী। বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো এইবার এটা আলোচনা দেখে নাও। কাবেরী কি বলছে, যে একে অনেক সময় পবিত্র দিক থেকে আমাদের দক্ষিণ ভারতের নদী বলা হয়। দেখো পবিত্রতার দিক থেকে কিন্তু কাবেরীকে দক্ষিণ ভারতের কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তবে এর দৈর্ঘ্যের বিচারে গোদাবরী সঠিক। কৃষ্ণা এই নদীর উপর বিখ্যাত নাগার্জুন বাঁধ কোথায় আছে? তাহলে কৃষ্ণা নদীর উপরে। মহানদী উড়িষ্যার হীরাকুদ বাঁধ এই নদীর উপরে কিন্তু আমাদের অবস্থিত। চলো তারপরে আসছে দেখো 2 নম্বর প্রশ্ন। বলছে কি 2 নম্বর প্রশ্ন বলছে যে কি আমাদের ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ এই ব্যবস্থা আলোচনা করা হয়েছে? পঞ্চায়েত রাজ কোথায় আছে? এটা অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, নবম অংশে। এটা হচ্ছে আমাদের অপশন এ, যেটা হচ্ছে আমাদের নবম অংশ। চলো আমরা এবার আলোচনাগুলো দেখে নিই যে কি কি আছে। বলছে যে কি চতুর্থ অংশ, এখানে নির্দেশমূলক নীতি ডিপিএসপি বর্ণিত আছে। তাহলে চতুর্থ অংশতে কি আছে? ডিপিএসপি আছে। তৃতীয় অংশে কি আছে? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার আছে। 10তম তফসিলি কি? এতে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কিন্তু একটা দুর্দান্ত প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমাদের বহুবার এসেছে। দেখো দুর্দান্ত একটা প্রশ্ন। কি বলছে? বলছে 1929 সালে কংগ্রেস লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল? দুর্দান্ত 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 প্রশ্ন। এটা কি হয়ে যাবে? অপশন বি, আমাদের জওহরলাল নেহরু। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে কি বলছে দেখো, পরবর্তী দেখো, গুরুত্ব এই অধিবেশনেই প্রথমবার তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। মহাত্মা গান্ধী 1924 সালে বেলগাঁও অধিবেশনে একমাত্র সভাপতিত্ব করেছিল। তাহলে আমাদের যে ন্যাশনাল যে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানে সভাপতিত্ব আমাদের মহাত্মা গান্ধী একবারই করেছে, সেটা হচ্ছে 1924 সালে বেলগাঁও অধিবেশন। সুভাষচন্দ্র বসু 1938 হরিপুরা এবং 1939 ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। দারুণ দারুণ এইগুলো কিন্তু দারুণ প্রশ্ন। এগুলো কিন্তু প্রশ্নগুলো বারবার পড়েছে। দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা কি হয়ে যাবে? আমাদের অপশন বি, হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড ডোমার মডেল, অপশন বি হয়েছে আমাদের সঠিক অ্যান্সার। কি বলছে দেখো, বলছে হ্যারল্ড ডোমার বলছে মহালনবিশ। এটা কি হয়ে যাবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে, এবং কৃষির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল আমাদের এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন দেখো আমাদের 5-এর দাগের প্রশ্ন। আজকে কিন্তু আমরা কতগুলো প্রায় 100 খানা কোশ্চেন করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু প্রত্যেকে দেবে। জানি যে প্রত্যেকে দেখতে পারবে না, বাট যারাই দেখবে তারা কিন্তু অনেক অনেক কিছু শিখে যাবে। নিচের কোনটি ভারতের সব থেকে পুরনো তৈল শোধনাগার? তাহলে কি বলছে, এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের ডিগবয়, যেটা হচ্ছে যে কি সি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি বলছে দেখো, হলদিয়া এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও তৈল শোধনাগার। জামনগর এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন তৈল শোধনাগার, মানে রিলায়েন্সের আন্ডারে আছে, মানে বলতে হচ্ছে প্রাইভেট। ডিগবয়, ডিগবয়টা তো আমরা বলে দিলাম। এখানে আবার বলে দিয়েছে 1901 সালে এখানে এশিয়ার প্রথম তৈল খনি ও শোধনাগার। কত সালে? 1901 সালে। কোথায় আছে এটা? অসমে আছে। 6 দাগের প্রশ্ন দেখো, কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য, ক্লাসিক্যাল ডান্স? কোথাকার? তাহলে এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ। এটা হয়ে যাবে সি অ্যান্সার, আমাদের সঠিক অ্যান্সার। দেখো বলছে কেরলে কি কি আছে? কথাকলি আছে, মোহিনীঅট্টম আছে। তামিলনাড়ুতে কি আছে? ভারতনাট্যম আছে। মণিপুরে কি আছে? মণিপুরি আছে। এই রাজ্যের ধ্রুপদী নৃত্য।
সাথে দেখো প্রশ্ন দেখো, বলছে ভূমিকম্প তীব্রতা মাপার যন্ত্র, এটা সবাই জানে যে বি সিসমোগ্রাফ। তাহলে ব্যারোমিটার কি? বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। হাইড্রোমিটার কি? তরলে আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র জন্য ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার বাতাসে আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়ে থাকে। চলো তারপরে কি বলছে, বলছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা কি হয়ে যাবে? অপশন বি জি ভি মালব্নকর, আমাদের কিন্তু বি অ্যান্সার হয়ে যাবে। আলোচনা কি দেখো, সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনার প্রথম সুকুমার সেন ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক এবং খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। বলছে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং আমাদের পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। কি বলছে লুই পাস্তুর? লুই পাস্তুর কি হয়েছিল? লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। রবার্ট কোচ টিবি বা যক্ষা কলেরা জীবাণু আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে এই প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। কত সালে করেছিলেন তাহলে? 1928 সালে। 10 প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে? উক্তিটি কার? উক্তিটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক। কি বলছে দেখো, বলছে যে কি আমাদের সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বলেছিলেন। বিশাল বিশাল একদম, মানে এটা বলার পরে মনে হচ্ছে যে কি একদম আলাদা একটা জোশ চলে আসে। লালা রাজপথ রায়, তাকে পাঞ্জাব কেশরী বলা হয়। ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ, এটাও একটা আলাদাই হ্যাঁ স্লোগান জনপ্রিয় করেছিলেন। 11 দাগের প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি জলে দ্রবীভূত, মানে জলে মিশে যায় কোনটি? দারুণ একটা প্রশ্ন, প্রচুর বার কিন্তু এসেছে, যেটা হচ্ছে অপশন সি এবং ভিটামিন সি অপশন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ভিটামিন বি এবং সি এই দুটি ভিটামিন জলে দ্রবণীয়, জলে গুলে যায়। এ এডিই কে এই ভিটামিনগুলি ফ্যাটে বা চর্বিতে দ্রবীভূত হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, চর্বিতে আমাদের দ্রবীভূত হবে। টিপস মনে রাখার জন্য সহজ উপায় দেখে নাও, ভিটামিন বি এবং সি শরীর থেকে প্রসবের সাথে সাথে বেরিয়ে যায়, তাই এইগুলো প্রতিদিন খাবারের মাধ্যমে গ্রহণ করা খুবই জরুরি। 12 দেখো, বুল অ্যান্ড শেয়ার, এটা আশা করি যারা যারা শেয়ার মার্কেট করে তারা জানে, এটা শেয়ার বাজার বা শেয়ার মার্কেটের ব্যাপারে বুল এন্ড রান। বিয়ার মানে হচ্ছে নেমে যাবে আর বুল মানে হচ্ছে আপ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে শেয়ার বাজারের। বলছে যে কি বুল বুল যখন শেয়ার বাজারের দাম উপরে চলে যায়, বেয়ার কখন? যখন আমাদের শেয়ার বাজারে নিচে চলে আসে। সেবি ভারতের শেয়ার বা যে শেয়ার বাজার যেটা, সেটা মানে একটা সংস্থা যে হ্যান্ডেল করে বা দেখাশোনা করে, সেটা হচ্ছে যে কি সেবি। সেবি এটা দেখাশোনা করে, ঠিক আছে? সেবি। তেও দেখের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমান পাকিস্তানে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি হয়ে যাবে? অপশন সি লোথাল হয়ে হরপ্পা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। হরপ্পা, যেটা বর্তমান পাকিস্তানে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত প্রাচীন সামুদ্রিক বন্দর। কালীবঙ্গা রাজস্থানে অবস্থিত, লাঙল চাষের জন্য প্রমাণ পাওয়া গেছিল, এখানে লাঙল চাষের প্রমাণ পাওয়া গেছিল। ধোলাভিরা এটা গুজরাটে অবস্থিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা ইমার্জেন্সি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের ধারণা? এটা হচ্ছে আমাদের সি, জার্মানির ধারণা, জার্মানি দেশ থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, ব্রিটেন থেকে যে সংসদ আমাদের যে পার্লামেন্ট, তার যে শাসন ব্যবস্থা সেটা। আমেরিকা কি? মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্ট সংক্রান্ত যে ধারণাগুলো নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ডিপিএসপি নির্দেশমূলক নীতি, ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। 15 দাগের 21 দফা কর্মসূচি কোন আন্দোলনের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে অপশন এ ভাষা আন্দোলন, এটা অপশন এ হয়ে যাবে ভাষা আন্দোলন। চলো আমরা ডিটেলস একটু দেখে নিই। নীল বিদ্রোহ, 1859 সালে বাংলা চাষি ওপর ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে শুরু করা হয়েছিল। তেভাগা আন্দোলন, এটাও কিন্তু আমাদের বাংলাতে হয়েছিল। বর্গা চাষিদের সকলের 2/3 ভাগের ওপর দাবি নিয়ে এই আন্দোলন হয়েছিল। 16 দাগের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু শহরকে বা বেঙ্গালুরুকে বলা হয়, যেটা হচ্ছে অপশন সি। তাহলে হায়দ্রাবাদ কি? হায়দ্রাবাদ একে মুক্তার শহর বা সিটি অফ
পার্লস বলা হয়, ঠিক আছে, মুক্তার শহর বলা হয়। পুনে একে ডেকান কুইন বলা হয়। বেঙ্গালুরু ভারতের আইটি হাব, মহাকাশ গবেষণা ইসরোর প্রধান কেন্দ্র এখানে কিন্তু আছে, হ্যাঁ, এর নাম করা হয়েছে। যেটা আমরা যেটা আমাদের ওই আইটি সেক্টর বলো বা মহাকাশে আমাদের ইসরো আছে, তার জন্য সিলিকন ভ্যালি। চলো, কম্পিউটারে বিজ্ঞানে ইউআরএল এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আর্মিতে এসে থাকে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আর্মিতে এসে থাকে। কম্পিউটার বিজ্ঞানে ইউআরএল এর ফুল ফর্ম কি হবে? ইউআরএল ফুল ফর্ম, ইউআরএল ফুল ফর্ম হয়ে যাবে অপশন এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। চলো একটুখানি দেখে নিই তাহলে। এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার কে ছিলেন? আবিষ্কার হচ্ছে টিম বার্নসলি। টিম বার্নসলি হয়ে গেল আমাদের আবিষ্কারক। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের হচ্ছে, এটা হচ্ছে 18 দাগের প্রশ্ন। অজন্তা গুহা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। অপশন হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। আলোচনা করেন একটু মধ্যপ্রদেশ, এখানে সাঁচি স্তূপ, খাজিরাহ মন্দির আছে। উড়িষ্যা কোণার্কের সূর্য মন্দির, পুরীর জগন্নাথ মন্দির অবস্থিত। মহারাষ্ট্র ইলোরা গুহা, এলিফ্যান্ট গুহা এখানে অবস্থিত। 19 এটা দেখো, আলোর প্রতিসরণের ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? আলোর প্রতিসরণের ফলে অপশন সি আমাদের তারা ঝিকিমিকি। এটা একদম দারুণ দারুণ প্রশ্ন। আলোর তারা যে ঝিকিমিকি কিসের জন্য হয়? সেটা হয় আলোর যে প্রতিসরণ তার জন্য কিন্তু হয়ে থাকে। আমাদের আকাশের যে কালার নীল, এটা কেন হয়? আলোর বিক্ষেপণের জন্য। মরুভূমি মরীচিকা কেন হয়? এটা হচ্ছে যে অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রামধনু কিসের জন্য হয়? আলোর বিচ্ছুরণের জন্য। আলোর বিচ্ছুরণের জন্য রামধনু। এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা পড়াশোনা করছো জিকে জিএস, তারা জানো যে কিরণ স্যার যে ক্লাসটা আজকে নিয়েছে, আমি করাচ্ছি আজকে ক্লাস। শিবু স্যারের একটুখানি প্রবলেম চলছে বাড়িতে, তাই ক্লাসগুলো আমি নিচ্ছি। তবে তোমাদের শিবু স্যার খুব তাড়াতাড়ি ক্লাস নিবে। বাট হ্যাঁ, আমার যে ক্লাসগুলো আমি যে নিয়ে আসি তোমাদের জন্য, জানাবে যে কেমন লাগছে ক্লাসগুলো, কিরণ স্যারের কাছে জিকে পড়তে কেমন লাগছে, এগুলো কিন্তু একটুখানি কমেন্ট করে জানাবে। ভারতরত্ন সম্মান প্রথম কত সালে দেওয়া শুরু হয়েছিল? সেটা হয়েছিল 1954 সাল, যেটা হচ্ছে অপশন সি। প্রথম প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন, সি রাজা গোপালাচারী। খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু মুখস্থ করে নিবে বা খাতায় নোট করে নেবে, প্রত্যেকটা জিনিস খাতায় নোট করে নিবে। সর্বকনিষ্ঠ প্রাপক মানে সব থেকে কম বয়সে সচিন টেন্ডুলকার পেয়েছিল সব থেকে কম বয়সে 2014 সালে। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন ঘটনাটি আলোর অভ্যন্তরীণ প্রতিফলন এর উদাহরণ নয়? এর উদাহরণ নয় কোনটা? সেটা হচ্ছে যে জলে নিমজ্জিত পেন্সিল বাঁকা দেখায়, এটা কিন্তু আলোর আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয় না। বাকি সবগুলো কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। দেখো তাহলে আলোর যে প্রতিসরণ, পেন্সিল বাঁকা দেখা যার, তাহলে কিসের জন্য হয়? এই যে পেন্সিলটা এটা এটা কিসের জন্য হয়? বলছে এটা হয় আলোর প্রতিসরণের জন্য। পেন্সিল বাঁকা দেখা যাওয়ার কারণ হলো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তন হয়ে যায়। অপটিক্যাল ফাইবার এটি বর্তমান ইন্টারনেট সংযোগের মূল ভিত্তি, যা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে। টিপস ভিডিও বলতে পারো যে যদি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাওয়ার সময় সংকট কোণ, এগুলো তোমরা দেখে নিবে একটুখানি, যদি মনে হয় তাহলে লিখবে। বাট এইখান থেকে এই যে দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই খাতায় লিখে নিবে। দেখো 22 প্রশ্ন দেখো কি বলছে। বলছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র ক্ষুদ্র বা মিনি কনস্টিটিউশন, মিনি বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 42তম সংশোধনীকে বলা হয়, যেটা হচ্ছে 1976 সালে কিন্তু আমাদের হয়েছিল। দারুণ ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট। 42তম সংশোধনী জরুরি অবস্থার সময় এই সংশোধনীর মাধ্যম প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলি তিনটি যুক্ত করা হয়েছিল। 44তম সংশোধনী এর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। 42তম সংশোধনী এটি দলত্যাগ আইনের অ্যান্টি ডিফেকশন ল বা দলবিরোধী আইন। চলো আমাদের 23 দাগের প্রশ্ন দেখো। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা আমরা এর আগেও ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত।
ক্রিকেট রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, এগুলো সব আমাদের কিন্তু ক্রিকেট খেলা আছে। হকি আগা খান কাপ, ব্যাটন কাপ, ব্যাডমিন্টন থমাস কাপ, উবের কাপ, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর বার এসেছে, বুঝে গেছে? তো অবশ্যই এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবে এবং পারলে খাতায় নোট করে নিবে। চলো আমরা 24 থেকে প্রশ্নে যাই। মানুষের পাচনতন্ত্র কি বলছে? মানুষের পাচনতন্ত্র কোন অঙ্গে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়? তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা কি হয়ে যাবে? আমাদের পাকস্থলী। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, পাকস্থলী হয়ে যাবে অ্যান্সার। মুখগহ্বর কি হয়? এখানে আমরা খাই, চিবাই, মানে বলতে পারো যে এখানে কিন্তু আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট যে জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়ে যায়, তাই না? আমরা চিবাতে শুরু করছি, টায়ালিন উৎসেচকের মাধ্যমে আমাদের মুখের মধ্যে ভিতরে যে টায়ালিন উৎসেচক আছে তার মধ্যেই কিন্তু শুরু হয়ে যায় এখানে আসল খেলা। তারপর আছে পাকস্থলী। এখানে কি হয়? পেপসিন নামক উৎসেচক প্রোটিনকে ভেঙে দেয় এবং পেপটনে পরিণত করে দেয়। ক্ষুদ্রান্ত এখানে খাদ্যের এখানে খাদ্যের সম্পূর্ণ আমাদের কি হয়? পরিপাক এবং শোষণ ঘটে। আমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের একটি প্রত্যক্ষ কর? ডিরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ কর। সেটা কি হয়ে যাবে? কর্পোরেশন ট্যাক্স, যেটা বলতে পারো যে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো তাহলে কি হচ্ছে প্রত্যক্ষ কর কি? যে করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না, যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। পরোক্ষ ট্যাক্স কি? জিএসটি হলো একটি বৃহত্তর পরোক্ষ ট্যাক্স যা 2017 সালে চালু হয়। চলো এই হচ্ছে ব্যাপার। তো আমরা 25টা কোশ্চেন, আমরা বলতে পারি যে 25টা কোশ্চেন আমরা ঠিকই আলোচনা করলাম, কিন্তু প্রত্যেকটা অপশন থেকে 4টা করে আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। 4 25 কিন্তু আমরা 100 খানা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। ক্লাসটা কেমন ছিল বা কেমন হলো একটুখানি প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, সেই প্রশ্নেরও কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? কি বললাম তোমাদের? আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা অবশ্যই আমাদের জানাবে। ভারতের ভারতের বলতে পারো যে সর্বোচ্চ ড্যাম, ঠিক আছে? ভারতের সর্বোচ্চ ড্যাম, সব থেকে উঁচুতে যে ড্যাম বলতে পারো বা বাঁধ, ঠিক আছে, সর্বোচ্চ বাঁধ যেটা আমাদের আছে ভারতে, সেটার নাম কি এবং সেটা কোন নদীর ওপর অবস্থিত? সেটা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে, এবং ক্লাসটা কেমন ছিল এটাও কমেন্টে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।